তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমার সাথে আবারও আমরা আমাদের আজকে ক্লাসে উপস্থিত হয়ে গেছি। আমি রাগিব নূর, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে আছি এবং আজকে তোমাদের বোটানি এই ক্লাসটার ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের যেহেতু একটু ভালো সময় যাচ্ছে, সো আমার মনে হয় ভালোই সময় কাটাচ্ছে সবাই। বাট স্টিল আমাদের যে চ্যাপ্টারটা চলছে, এই চ্যাপ্টারটা তোমাদের অনেকের লাস্ট যে আমাদের লাইফটা ছিল সেটা কমপ্লিট দেখলাম যে অনেকের কাছে অনেক কঠিন লেগেছে। বাট আশা করি যে ক্লাসটা তোমরা যে সবাই যদি একটু মনোযোগ দিয়ে থরলি করো, মানে প্রত্যেকটা ক্লাস স্কিপ না করে একটা পর একটা করতে থাকো, তাহলে দেখবো তোমাদের কাছে অনেক বেশি ইজি লাগবে। আজকেও আমরা একটা কঠিন টপিক নিয়ে আমাদের আজকে উপস্থিত হয়েছি। সো টপিকটা হলো অ্যামাইনো অ্যাসিড। তো আর বেশি কালক্ষেপণ না করে আমরা আমাদের আজকে যে কঠিন টপিক যেটা, সেই কঠিন টপিকটা নিয়ে তোমার সাথে আলোচনা করবো। আমার মনে হয় তোমরা আজকে থেকে এই টপিকটা তোমাদের আর কঠিন লাগবে না তোমাদের কাছে। তো আমরা আর কিছু স্টুডেন্টস অ্যাড হওয়া পর্যন্ত ওয়েট করি। ভাইয়া ভাইয়া এটাতে যে চার্জ নাই, এটাতে চলবে। শুরু করে দেবো। আচ্ছা, যেহেতু রিপোর্ট থাকবি না, যুদ্ধ হচ্ছে তো আমার। ও আচ্ছা আচ্ছা, ওটা আগেরটা ছিল, বুঝতে পারছি। তাহলে হয়ে গেছে, 9% থাকলেও ভালো। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে ক্লাসে অনেকেই জয়েন হয়ে গিয়েছে। তো আমরা আর বেশি কালক্ষেপণ না করে আমরা আজকে প্রত্যেকটা লাইন ওয়াইজ এই যে টপিকটা রয়েছে অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন, দুটো আমরা আজকে কভার করার চেষ্টা করব, দেখি কতটুকু পারি। সো এটা আমরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবো। আমার মনে হয় তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলেই অনেক ভালো মতো বুঝতে পারবা। তো শুরু করি আমাদের অ্যামাইনো অ্যাসিড পার্টটা থেকে। অ্যামাইনো অ্যাসিড থেকে প্রথমে আমাদের যে লাইনগুলো পড়তে হবে সেটা হলো দেখো, দুইজন বিজ্ঞানী রয়েছেন, যে দুইজন বিজ্ঞানী এই অ্যামাইনো অ্যাসিডটাকে আবিষ্কার করেন। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড নাম শুনে বোঝা যাচ্ছে যে এখানে একটা অ্যামিনো গ্রুপ রয়েছে, আবার একটা অ্যাসিড গ্রুপও রয়েছে, তাই না? তার মানে কি অ্যামিনো গ্রুপ মানে কি? অ্যামিনো গ্রুপগুলো সাধারণত বেস হয়, তাই না, বেসিক হয় বা ক্ষারীয় হয়। আর অ্যাসিড তো কি? অ্যাসিড তো অ্যাসিডিক বা অম্লীয় হয়। তার মানে এটা এমন একটা যৌগ যেখানে তাদের ক্ষারীয় বৈশিষ্ট্যও রয়েছে, আবার সঙ্গে সঙ্গে কি রয়েছে, সঙ্গে সঙ্গে তাদের মানে তোমার ক্ষারীয় বৈশিষ্ট্য রয়েছে, আবার অম্লীয় বৈশিষ্ট্যগুলো রয়েছে। তো আমরা খুব ভালো মতো দেখার চেষ্টা করবো যে এটা কীভাবে আছে। সো আমরা আসলেই চলে আসি যে দুজন বিজ্ঞানী রয়েছেন, যে দুজন বিজ্ঞানী এটা ফার্স্ট আবিষ্কার করেন। ঠিক আছে, যাদের নাম হলো এমিল ফিশার এবং ফ্রান্জ হফমিস্টার। ঠিক আছে, এই দুইজন, এমিল ফিশার এবং ফ্রান্জ হফমিস্টার। ঠিক আছে, এই দুইজন মিলেই আমাদের এই অ্যামিনো অ্যাসিড জিনিসটাকে আবিষ্কার করেন, যে অ্যামিনো অ্যাসিডটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। ওকে, একটুকে যেটা বললাম যে এখানে যেহেতু একটা অ্যামিনো গ্রুপ রয়েছে, মানে NH2, যেটা তোমরা জাস্ট বুঝে রাখো, তোমার জন্য অবশ্যই শুরু মাত্র, অনেকে হয়তো এখন অর্গানিক কেমিস্ট্রির সাথে খুব একটা বেশি পরিচিত না, বাট মনে রাখো এই অ্যামিনো গ্রুপটা একটা কী ধরনের গ্রুপ? ক্ষারীয় গ্রুপ। ঠিক আছে, বা বেসিক গ্রুপ। এবং এই যে অ্যাসিড গ্রুপ রয়েছে এটা হলো কার্বক্সিল। এই কার্বক্সিলটা যেখানে যেখানে থাকবে সেগুলোই অ্যাসিডের মতো আচরণ করবে। তার মানে এটা একটা কী ধরনের গ্রুপ? এটা একটা অ্যাসিডিক বা অম্লীয় গ্রুপ। তার মানে অ্যামিনো অ্যাসিড এমন একটা জিনিস যেখানে ক্ষারীয় গ্রুপও রয়েছে, আবার কি একটা অ্যাসিডিক গ্রুপও রয়েছে। ওকে, আচ্ছা, চলে আসি আমরা, দেখো এর পরের যে লাইনটা আছে সেটাতে চলে আসি, যে এর মধ্যে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড রয়েছে, যেটা আমাদের বিভিন্ন রকম প্রোটিন তৈরি করে। কত প্রকার অ্যামিনো অ্যাসিড রয়েছে? 20 প্রকার। মানে সমগ্র পৃথিবীতে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড রয়েছে, যে অ্যামিনো অ্যাসিডগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে অনেক বড় আকৃতির প্রোটিন তৈরি করতে পারে। প্রোটিন কিন্তু এক ধরনের পলিমার। তো একটা পলিমার অবশ্যই অনেকগুলো মনোমার নিয়ে তৈরি হয়। এই মনোমারটাই হলো কে? এই অ্যামিনো অ্যাসিড। ওকে, আর পলিমার হলো প্রোটিন। তো একটা জিনিস মনে রাখবা, উদ্ভিদ এবং প্রাণীদেহ দুইটাকে মিলিয়ে মোট অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হলো 28টা। ঠিক আছে, মোট অ্যামাইনো অ্যাসিড সংখ্যা কতটা? 28টা। বাট এখানে 20টা কেন লেখা? কেন? দেখো আমি কি বলেছিলাম যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একে অপরের সাথে জোড়া লেগে প্রোটিন তৈরি করে, কিন্তু এই যে 8টা রয়েছে, 20টা কিন্তু প্রোটিন তৈরি করতে পারে, আর বাকি যে 8টা আছে না, এই বাকি আটটাকে বলা হয় নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। কি বলা হয়? নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। নন প্রোটিন কেন বলা হচ্ছে? কজ ওরা কি করতে পারে না, ওরা এই প্রোটিনটা তৈরি করতে পারে না। এই জন্য বলা হয়েছে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যে অ্যামাইনো অ্যাসিডগুলো বিভিন্ন প্রকার প্রোটিন তৈরি করে।
ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা ভালো মতো করে করি। আমরা কিন্তু তোমাদের ক্লাসের মাঝখানে তোমাদের জন্য কোশ্চেন থাকবে, ঠিক আছে, যে কোশ্চেনগুলো দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারে তাদের জন্য রয়েছে স্পেশাল মেনশন। ওকে, চলো আসি পরের পার্টটুকুতে। দেখো অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠনটা, এটা আমি তোমাদের সাথে ভালো মতো করে শেয়ার করি যে অ্যামিনো অ্যাসিডের গঠনটা কীভাবে হচ্ছে। খেয়াল করো, একটা যে তোমার যেহেতু অ্যামিনো অ্যাসিড একটা কি একটা জৈব যৌগ না, সো জৈব যৌগগুলো কীভাবে তৈরি হয়, একটা কার্বনের লম্বা শিকল থাকে, তার আশেপাশে অনেক কিছু যুক্ত হয়, তাই না? তো অ্যামিনো অ্যাসিড কীভাবে তৈরি হচ্ছে তোমাকে দেখাই। আমি একটা অ্যামিনো অ্যাসিডের উদাহরণ দিই, ঠিক আছে, সরি। ঠিক আছে, আবার আরেকটা অ্যামিনো অ্যাসিডের উদাহরণ দিই। ঠিক আছে, খুব সহজ দুইটা আমি অ্যামিনো অ্যাসিডের উদাহরণ এখানে ড্র করলাম। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড কি আমি বলেছিলাম আগেই, অ্যামাইনো গ্রুপ রয়েছে, দেখো সাথে একটা কি রয়েছে, একটা অ্যাসিড গ্রুপ রয়েছে। ওকে, তো নর্মালি দেখো এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা কি বলবো, নর্মালি দেখো অ্যামিনো অ্যাসিডকে নাম্বারিং করা হয়, এটা ভিন্ন পদ্ধতিতে নাম্বারিং করা হয়, বা এদেরকে নামকরণটা করা হয় ভিন্ন পদ্ধতিতে। নর্মালি আমরা কি বলি 2 ইথিন 3 ইথিন 2 অ্যামিনোপ্রোপেন, এভাবে আমরা বলি না, বাট এখানে এদের নামকরণটা করা হয় একটু ভিন্ন প্রকৃতিতে। এখানে নামকরণটা করা হয় আলফা বিটা দিয়ে। কি দিয়ে করা হয়, আলফা এবং বিটা, আলফা বিটা গামা ডেল্টা, এরকম গ্রিক যে লেটারগুলো রয়েছে এই লেটারগুলো দিয়ে নামকরণ করা হয়। কীভাবে নামকরণ করা হয়, নর্মালি আমরা যদি নামকরণ করি, কীভাবে নামকরণ করি, দেখো এটা যেহেতু সবচেয়ে পাওয়ারফুল কার্যকরী বলক, তাই না? অ্যামিনো গ্রুপের চেয়ে পাওয়ারফুল কে, কার্বক্সিল গ্রুপ। তোমরা এটা একটা সক্রিয়তা সিরিজ রয়েছে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ চ্যাপ্টারটা, তোমরা একটা ওইখান থেকে সক্রিয়তা সিরিজটাকে দেখে নিবা, যে সক্রিয়তা সিরিজে সবার উপরে কে, সবার নিচে কে, বা তার এই যে সিরিজটা, এই সিরিজটা তোমরা একটু মুখস্থ করে ফেলবা। তখন দেখবা সক্রিয়তা সিরিজে অনেক উপরের দিকে কিন্তু রয়েছে কার্বক্সিল গ্রুপটা। তার মানে এই কার্বক্সিল গ্রুপকে আমাকে খুব বেশি পাত্তা দিয়ে চলতে হবে, ওকে সবার আগে নামকরণটা করতে হবে। তো দেখো ওর যে কার্বনটা, ওই কার্বনটাকে আমরা 1 নাম্বার কার্বন দিব। ওকে আমরা কয় নাম্বার কার্বন দিব, 1 নাম্বার কার্বন। তারপরে এটা কি হবে 2 নাম্বার কার্বন, এটা হবে 3 নাম্বার কার্বন, এবারে যত থাকবে তত এরকম কার্বনের নাম্বারগুলো থাকবে। ঠিক আছে, বাট দেখো আমরা কিন্তু এই ক্ষেত্রে এরকম 1 2 3 নাম্বারিং দিয়ে অ্যামিনো অ্যাসিড নাম্বারিং করি না। ঠিক আছে, এখানে কার্যকরীগুলো প্রধান কে, প্রধান কিন্তু এই কার্বক্সিল মূলক। তো আমরা নাম্বারিং করবো এইভাবে, তাহলে আমরা আলফা বিটা গামা দিয়ে নাম্বারিং করবো। কি দিয়ে নাম্বারিং করবো, আলফা বিটা গামা দিয়ে নামকরণগুলো করব। তো দেখো কার্বক্সিল গ্রুপ এটা তো মেইন কার্যকরী মূলক, তাই না? ওর যে পরের কার্বনটা তাকে আমি আলফা কার্বন বলবো। ঠিক আছে, তাকে আমি কি বলবো, আলফা কার্বন। তারপরে যে কার্বন তাকে আমি কি বলবো, বিটা কার্বন। তারপরে যে কার্বন থাকে তাকে আমি কি বলতাম, আলফা বিটা গামা। তারপরটাকে আমি কি বলতাম, ডেল্টা বলতাম। ঠিক আছে, তো এইরকম করে নাম্বারিং করবো। তার মানে কি, যে মেইন প্রথম যে কার্বনটা রয়েছে কার্যকরী মূলকে, ওর কোনো নাম্বার থাকবে না। ঠিক আছে, প্রথম যে কার্যকরী মূলকে এখানে কার্বন আছে না, এই কার্বনের কোনো নাম্বারিং থাকবে না। তারপরে যে কার্বন থাকবে তাকে আমি কি নামকরণ করব, আলফা। তারপরটাকে আমি কি নামকরণ করব, বিটা। তারপরটাকে আমি কি নামকরণ করব, গামা। তারপরে করব ডেল্টা, এভাবে চলতেই থাকবে। ওকে, তাহলে এখানে চলে আসি আমরা, এখানে রয়েছে কার্বক্সিল মূলক, তাই না? কার্বক্সিল মূলক। তো এই কার্বক্সিল মূলকের পরের কার্বনটা, ওকে আমি আলফা নামকরণ করব। ওকে আমি কি নামকরণ করব, আলফা। আর যদি আমি নর্মালি যে নর্মাল বাকিদের যেভাবে নাম্বারিং করি, তাহলে কিভাবে নাম্বারিং করতাম, এটা 1 নাম্বার হইতো, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, 4 নাম্বার, এইভাবে নামকরণ করতাম। বাট এই ক্ষেত্রে আমরা আলফা বিটা গামা দিয়ে নামকরণ করব। কার্যকরী মূলকের কার্বনকে কখনোই নাম্বারিং করব না, ওকে কখনো আলফা বিটা গামা দিয়ে নামকরণ করব না। ওর যে পরের কার্বনটা তাকে আমি আলফা বিটা গামা দিয়ে নামকরণ শুরু করব। তারপরে কার্বনটাকে দিব আলফা, তারপর কার্বনকে দিব বিটা, তারপরটাকে দিব গামা, এইভাবে। তাহলে এই ক্ষেত্রে আমাকে দেখি, তো এখানে আমরা দেখি, এখানে দেখি যে এই যে কার্বনটা এখানে রয়েছে, তাই না? এখানে কার্বন রয়েছে, এই কার্বনটা, এই আলফা কার্বনটায় কিন্তু কি যুক্ত আছে, এই অ্যামিনো গ্রুপটা যুক্ত আছে। এই জন্য এই অ্যামিনো অ্যাসিডটাকে আমরা বলবো আলফা অ্যামিনো অ্যাসিড, আলফা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তো দেখো যেহেতু আলফা কার্বনে অ্যামিনো গ্রুপটা যুক্ত আছে, তাই না? দেখো এটা আলফা কার্বন, এখানে অ্যামিনো গ্রুপটা যুক্ত আছে, এই জন্য একে আমরা বলবো আলফা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, আলফা অ্যামাইনো অ্যাসিড। বাট একটু মাথা কাটায় বলো তো একজন কেউ, এই কার্বনটাকে আমি কি, এই যে অ্যামাইনো অ্যাসিডটার আমি গাঠনিক সংকেত এখানে লিখেছি, এই অ্যামাইনো অ্যাসিডটাকে আমরা কি ধরনের অ্যামাইনো অ্যাসিড বলবো? যেহেতু কে সবার আগে কমেন্ট করতে পারে,
এই অ্যামাইনো অ্যাসিডটাকে আমরা কি ধরনের অ্যামাইনো অ্যাসিড বলবো? একজন কমেন্ট করো যে নিচের যে অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে এই অ্যামাইনো অ্যাসিডটা কি আলফা অ্যামাইনো অ্যাসিড নাকি বিটা অ্যামাইনো অ্যাসিড, কোনটা? দেখো এখানে আমি যদি তোমার কেউ অ্যান্সার করছো না, আমি নিজেই অ্যান্সার করে দিই যে নিচেরটা একজন অ্যান্সার করেছে আলফা। না, এটা আলফা না, এটা কিন্তু বিটা অ্যামাইনো অ্যাসিড। দেখো এটা কিন্তু কি হবে, বিটা অ্যামাইনো অ্যাসিড। কেন? দেখো অ্যামাইনো গ্রুপটা, এই অ্যামাইনো গ্রুপটা কোন কার্বনে যুক্ত আছে? দেখো তো এই অ্যামাইনো গ্রুপটা যুক্ত আছে কোন কার্বনে? যুক্ত আছে বিটা কার্বনের সাথে। দেখছো বিটা কার্বনে যুক্ত রয়েছে। তার মানে দেখো এখানে মেইন গ্রুপ কোনটা, মেইন ফাংশনাল গ্রুপ কে ছিল? কার্বক্সিল। কার্বক্সিলের পরে কার্বনকে আমি কি নামকরণ করব? আলফা কার্বন। তারপরটাকে কি নামকরণ করব? বিটা কার্বন। তো দেখো নিজের ক্ষেত্রে দেখো তো অ্যামিনো গ্রুপটা কোন কার্বনে যুক্ত ছিল? বিটা কার্বনে কিন্তু যুক্ত ছিল। ঠিক আছে, এই জন্য এটাকে আমি কি বলবো? বিটা অ্যামাইনো অ্যাসিড। এটাকে আমি কি বলবো? বিটা অ্যামাইনো অ্যাসিড। কিন্তু তোমাকে এটা সবসময় মনে রাখতে হবে যে এই যে আমি একটু আগে বললাম না 28টা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ মিলিয়ে, ম্যাক্সিমামই কি আলফা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, ম্যাক্সিমামই কি আলফা অ্যামাইনো অ্যাসিড। সবচেয়ে বেশি পরিমাণে কাকে পাওয়া যায়? আলফা অ্যামাইনো অ্যাসিড। সবচেয়ে বেশি পরিমাণে কাকে পাওয়া যায়? আলফা অ্যামাইনো অ্যাসিড। ওকে, তো এখানে দেখো এগুলোই লেখা আছে এখানে যে এই লাইনটার কথা আমি তোমাদের এতক্ষণ ধরে পড়ালাম, সেটা হলো এই যে অ্যামাইনো অ্যাসিডের পর কার্বক্সিল গ্রুপের নিকটতম কার্বন পরমাণুকে আলফা কার্বন বলা হয়। কার্বক্সিল গ্রুপে আলফা কার্বনের সাথে যুক্ত থাকলে তাকে আলফা অ্যামাইনো অ্যাসিড বলা হয়। কার্বক্সিল গ্রুপটি আলফা কার্বনের সাথে যুক্ত থাকলে তাকে আমি কি বলবো? আলফা অ্যামাইনো অ্যাসিড বলবো। ঠিক আছে, এই জিনিসটাই তোমাদের সাথে আমার মেইনলি এখানে ডিসকাস করা হয়েছে। তাহলে দেখো এটাই হলো আমাদের আলফা অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ। ওকে, আচ্ছা, তো তারপরে চলে আসি আমরা পরের পার্টটুকুতে যে কি রয়েছে এখানে, এই অংশটা দেখো। তারপর দেখো এখানে কি কি রয়েছে, যে এই দেখো একটু আগে আমি যেই উদাহরণটা দিয়েছিলাম সেই উদাহরণটাতে কিন্তু আর দিয়ে রেখেছিলাম। এই কার্বনের পাশেটাকে আমি আর বলেছিলাম, তাই না? কি বলেছিলাম? আর বলেছিলাম। আর শব্দের অর্থ কি? আর শব্দের অর্থ হলো অ্যালকাইল গ্রুপকে আমরা আর বলি। এই যেমন একটা অ্যালকাইল গ্রুপ নয়, যেমন CH3, এটা কি মিথাইল, তাই না? বা CH2 CH3, এটা তাহলে কি? CH2 CH3 CH2, এটাকে আমরা তাহলে কি বলবো? এটাকে আমরা বলবো ইথাইল। ঠিক আছে, এই মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, এগুলো সবগুলো কি? এগুলো সবগুলোকে আমরা বলি অ্যালকাইল গ্রুপ। কি বলি? এটাকে আমরা অ্যালকাইল গ্রুপ। একজন কমেন্ট করেছে জাফর ইকবাল, বিটা কমেন্ট করেছে, তো খুবই ভালো যে বিটাই অ্যান্সার হবে। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া যে ঠিক অ্যান্সার দেওয়ার জন্য। তাহলে বিটা অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো এদেরকে আমরা বলি অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল তার মানে কি? আর দিয়ে আমরা কি বুঝাই? অ্যালকাইল গ্রুপকে বুঝাই। বাট এখানে যদি আমি আর না লিখে শুধু H লিখি তাহলে এটার নাম কিন্তু হয়ে যায় গ্লাইসিন। এর নাম কি হয়ে যায়? গ্লাইসিন। ঠিক আছে, আমি একটা সহজ নিয়ম দিয়ে এটা মনে রাখার চেষ্টা করি। আসো তাহলে আমরা দেখি, এই যে একটা নিউমোনিক আছে এখানে, এক গ্লাস নিয়ে এলো শিরিনের সিস্টার। শিরিনের ঠিক আছে, দেখো এইভাবে মনে রাখার চেষ্টা করতে পারি। এক গ্লাস নিয়ে এলো শিরিনের সিস্টার। দেখো তাহলে কিভাবে আমরা মনে রাখতে পারি? দেখো এখানে আমরা লিখবো আর। ঠিক আছে, এখানে আমি কি লিখবো? H। ঠিক আছে, দেখো কি লিখলাম? এখানে লিখলাম আর, এখানে লিখলাম H। তোমরা এখান থেকে খেয়াল করে দেখো এখানে, করি। ঠিক আছে, আর H। তারপরে আমি চলে আসি কোথায়? শিরিন।
এখানে আমি লিখবো হলো CH2OH, আর এখানে আমি কি লিখবো CH2SH, তাই না? দেখো এই নিউমোনিকটা দিয়ে আমরা কিন্তু খুব সহজে মনে রাখতে পারি। কীভাবে মনে রাখতে পারি দেখো, এক গ্লাস নিয়ে এলো শিরিনের সিস্টার, শিরিন একটা মেয়ের নাম, তার সিস্টার, সিস্টার মানে কি, সিস্টার মানে তার বোন, ঠিক আছে? তো দেখো নর্মাল একটা অ্যামাইনো অ্যাসিড কেমন দেখতে হয়, এরকম দেখতে হয়, তাই না? আর সি, উপরে থাকে NH2, তারপরে কি থাকে H, এখানে কি থাকে COOH, ঠিক আছে? এইভাবে থাকে আর CNH2, আর এখানে কি থাকে COOH, এরকম করে থাকে, তাই না? আর CNH2 COOH, এই আর কে সরায় আমি যদি সরি আমি এখানে একটু ভুল করছি, এখানে CH3 হবে, CH3 হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি আর সরাই, যদি আমি এখানে কাকে বসাই, এখানে যদি আমি CH3 বসাই, এখানে যদি আমি CH3 কে বসাই, তাহলে এটার নাম কি হয়ে যাবে অ্যা দিয়ে, ঠিক আছে? এটার নাম কি হয়ে যাবে অ্যালানিন, এতে হয়ে যাবে অ্যালানিন। আমি বানানটা একটু চেঞ্জ করে লিখেছি, এটা হবে কি অ্যালানিন, ঠিক আছে? তার মানে কি আর এর জায়গায় যদি CH3 বসে নাম কি হয়ে যাবে অ্যালানিন, ঠিক আছে? আচ্ছা, এটা এই CH3 কে যদি আমি সরাই দিই, CH কে সরাই দিয়ে আমি যে এখানে H বসাই দিই, ঠিক আছে? H, যে দেখো H বসাই দিলে নাম কি হয়ে যাবে গ্লাস, গ্লাস থেকে আসবে গ্লাইসিন, কি হয়ে যাবে গ্লাইসিন, H বসাই দিলে নাম কি হয়ে যাবে গ্লাইসিন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা চলে আসি পরের পার্টটুকুতে, যদি আমি H কে সরাই দিয়ে যদি আমি CH2OH কে বসাই দিই, তাহলে নাম কি হয়ে যাবে CH2OH, CH2 কে বসাই দিলে কি নাম হয়ে যাবে শিরিন, তখন ওই অ্যামিনো অ্যাসিডটার নাম কি হয়ে যাবে সিরিন, ঠিক আছে? কি নাম হয়ে যাবে সিরিন, ঠিক আছে? SERINE, ঠিক আছে, সিরিন। আচ্ছা, CH2OH কে সরাই দিলাম, OH কে সরাই দিয়ে আমি এখানে বসালাম CH2SH, তখন তার নাম কি হয়ে যাবে, সিস্টার থেকে আসবে হলো কে সিস্টিন, কি নাম আসবে সিস্টিন, ঠিক আছে? তাহলে দেখো বিভিন্ন রকমের অ্যামিনো অ্যাসিডের নাম কিন্তু আমরা শিখে গেলাম। দেখো CH3 বসলে তার নাম হয়ে যাবে কি অ্যালানিন, ঠিক আছে? H যদি আমি নাম বসায় দিই, এই CH2 এখানে যদি আমি H বসায় দিই, তখন তার নাম হয়ে যাবে কি গ্লাইসিন, ওকে? যদি আমি CH2OH বসাই এখানে, তাহলে তার নাম হয়ে যাবে কি সিরিন, আর যদি এখানে আমি মানে জাস্ট এই পজিশনটায় যদি আমি CH2SH বসাই দিই, তাহলে তার নাম কি হয়ে যাবে, তার নাম হয়ে যাবে সিস্টিন, ঠিক আছে? তোমরা যেমন এই নিউমোনিক দিয়ে তোমরা মনে রাখতে পারো। তো দেখো তোমাদের বইয়ে এখানে অনেক কিছু দেওয়া আছে, এই দেখো যে আর গ্রুপটা যদি H হয় তাহলে নাম হয়ে যাবে গ্লাইসিন, আর গ্রুপটা যদি CH3 হয় তাহলে নাম হয়ে যাবে কি অ্যালানিন, আর এক্সট্রা দুটো আমরা জেনে গেলাম সিরিন এবং সিস্টিন, ওকে? আচ্ছা, চলে আসি আমরা পরের পার্টটুকুতে। এই যে তোমাদের বইয়ে এই যে এখানে লেখা আছে আর গ্রুপটা যদি CH2OH হয় তার নাম হয়ে যাবে সিরিন, আর গ্রুপটা যদি CH2SH হয় তার নাম হয়ে যাবে সিস্টিন, ওকে? তাহলে এইভাবে আমরা চাইলে মনে রাখতে পারি, ওকে? আচ্ছা, চলে আসে পরের পার্টটুকুতে অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্যগুলোতে পড়ে ফেলি। দেখো অ্যামিনো অ্যাসিডের সবার শুরুতে যেটা প্রথমে বললাম যে সব অ্যামিনো অ্যাসিডই কোন ধরনের অ্যামিনো অ্যাসিড, আলফা অ্যামিনো অ্যাসিড। কোন অ্যামিনো অ্যাসিড, আলফা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? আলফা অ্যামিনো অ্যাসিড। তারপরে দেখো এরা পানিতে দ্রবণীয়, কেন দেখো এরা তো অ্যাসিড, অ্যাসিড সবসময় কি হয় পানিতে দ্রবণীয় হয়, কোন অ্যাসিড কি আছে পানিতে দ্রবণীয় হয় না, নাই। তার মানে কি সব অ্যাসিডই পানিতে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। কেউ যদি পানিতে দ্রবণীয় হয় তাহলে অবশ্যই কি সে অ্যালকোহলে কি হবে অদ্রবণীয় হবে, কেন অ্যালকোহল কি, অ্যালকোহল একটা অপোলার দ্রাবক। এটা কি ধরনের দ্রাবক, অপোলার, অপোলার, ঠিক আছে? আর পানি কি, পানি হলো পোলার, তাই জন্য কোনো একটা জিনিস যদি পানিতে দ্রবণীয় হয় তাহলে অ্যালকোহলে কি হবে অদ্রবণীয় হবে। দেখো এরা তিনটাই হতে পারে, স্বাদহীন হতে পারে, মিষ্টিও হতে পারে, তিতাও হতে পারে। এরা বর্ণহীন, নর্মালি কোনো কালার নাই, স্ফটিকাকার। স্ফটিকাকার মানে কি, এরা একটু ক্রিস্টালাইজড ফর্মে থাকে। চিনি দেখছো না যেরকম চিনি দানা দানা ক্রিস্টাল ফর্মে থাকে, এরাও এরকম ক্রিস্টালাইজড ফর্মে থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো মৃদু অ্যাসিড বা ক্ষারে অ্যামিনো অ্যাসিড লবণ সৃষ্টি করে। আমরা সেই পিচিকাল থেকে একটা রিয়াকশন পড়ে আসি, তাই না, যে অম্ল প্লাস ক্ষারক ইজ ইকুয়াল টু লবণ প্লাস ওয়াটার, কি অ্যাসিড প্লাস বেস ইজ ইকুয়াল টু সল্ট প্লাস ওয়াটার। তো দেখো অ্যামিনো অ্যাসিড একটা কি অ্যাসিড, তাহলে ও যদি ক্ষারের সাথে রিয়াকশন করে তাহলে এরা কি তৈরি করবে, লবণ তৈরি করবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখি এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন।
ঠিক আছে, এরা কি ধরনের গলনাঙ্ক বিশিষ্ট? উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। এইটা তোমাকে একটু ভালোভাবে মনে রাখতে হবে, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট কিন্তু না, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, বারবার মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো আমি একটু আগে বলেছিলাম যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে, তাই না? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একে অপরের সাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করবে, তাই না? সহজ কথা। তাই প্রোটিনকে যদি আমি কখনো ভেঙে ফেলি তাহলে আমি অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পাবো। উল্টা কথা, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি করতেছে, প্রোটিনকে যদি কোনো হাইড্রোলাইসিস করি তাহলে কি তৈরি হবে? অ্যামিনো অ্যাসিড তৈরি হবে। ওকে, আচ্ছা তো এই যে অ্যামিনো অ্যাসিডগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করতেছে, এটা কোন বন্ধন সিস্টেমের মাধ্যমে তৈরি করতেছে? পেপটাইড বন্ধন সিস্টেমের মাধ্যমে তৈরি করতেছে। এটা তোমরা একটু পরে আবার জানবো, আমরা একটু পরে দেখবো। প্রোটিন যখন আমরা পড়বো তখন অবশ্যই পেপটাইড বন্ধনটা কীভাবে তৈরি হয় এই জিনিসটা আমরা খেয়াল করব। ঠিক আছে, আর একটা দেখো কি বলছে, অ্যামাইনো অ্যাসিডের ক্ষারবিষ্ট অ্যামাইনো অ্যাসিডের বলকে জুইটার আয়ন বলা হয়। কি আয়ন বলা হয়? জুইটার আয়ন। এই জুইটার আয়ন কি, এটা আমাদের একটু বোঝা দরকার। তাহলে আমরা আবার একটু খাতায় ব্যাক করি। তাহলে দেখো এটা মানে তোমাদের নেওয়া শেষ, আমি খাতায় ব্যাক করি যে জুইটার আয়ন জিনিসটা কি। দেখো একটা অ্যামাইনো অ্যাসিড দেখতে কীরকম হয়? এরকম হয় না? RCNH2 H, আর এখানে কি থাকে? COOH। একটা দেখতে কিন্তু একটা অ্যামিনো অ্যাসিড দেখতে কিন্তু এমন হয়, তাই না? কিন্তু এদের মাঝখানে এক ধরনের মানে কি বলবো রোটেশন চলতে থাকে, একটা কেমিক্যাল রোটেশন চলতে থাকে। সেই কেমিক্যাল রোটেশনটা কীরকম হয় তোমাদের দেখাই। মনে করো এই যে অ্যাসিড গ্রুপটা রয়েছে না, এই অ্যাসিড গ্রুপটা থেকে এই H প্লাসটা যেমন চলে গেল, তো দেখো তো এখানে জাস্ট শুধু এই ওটা থাকলো, এখানে একটা এইচ কি পজিটিভ আয়ন না? তো H প্লাস যদি চলে যায় তাহলে এইখানে এটা কি তৈরি হবে? একটা নেগেটিভ চার্জ তৈরি হবে না? একটা পজিটিভ চার্জ চলে গেল, তাহলে এখানে কি তৈরি হবে? একটা নেগেটিভ চার্জ তৈরি হবে, তাহলে এই নেগেটিভ চার্জ তৈরি হবে। আর এই H প্লাসটা যে চলে গেল, এই H প্লাসটা এসে যুক্ত হবে এইখানে। তো দেখো তো এখন এটা কি হয়ে যাবে? আগে NH2 ছিল, এখন কি হয়ে যাবে এটা? এখন এটা হয়ে যাবে NH3। তাহলে একটা পজিটিভ চার্জ এখানে যুক্ত হলো, তাহলে এটা চার্জ কি হয়ে যাবে? পজিটিভ চার্জ, তাই না? তাহলে দেখো এখানে কিন্তু একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, এখানে কিন্তু একটা কি তৈরি হচ্ছে? একটা নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে। এই দেখো একই কার্বনের মধ্যে একই একটা যৌগের মধ্যে যখন পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ একই সাথে থাকে তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি জুইটার আয়ন। কি বলি তাকে আমরা তখন? জুইটার আয়ন। কারণ দেখো এই জুইটার আয়ন তৈরি কোথায় হইতে পারে? এই অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে হইতে পারে। এটা কিন্তু আমাদের লাস্ট বৈশিষ্ট্যের মধ্যে লেখা আছে যে অ্যামাইনো অ্যাসিডটা কি তৈরি করতে পারে? জুইটার আয়ন তৈরি করতে পারে। জুইটার আয়ন কি? এই যে বললাম এখানকার H প্লাস উঠে গিয়ে ওইখানকার NH2 সাথে গিয়ে যুক্ত হয়ে গেল। এটাকে দেখো একই যৌগের মাঝখানে পজিটিভ চার্জও থাকতেছে আবার নেগেটিভ চার্জও থাকতেছে, এটাকে আমরা কি বলি? জুইটার আয়ন। ঠিক আছে, এটাই। আচ্ছা এর পরের পার্টটা যদি চলে আসি তাহলে এই যে জুইটার আয়নের কথা এখানে লেখা আছে যে জুইটার আয়ন তৈরি করতে পারে। ওকে, আচ্ছা চলে আসি আমরা পরের পার্টটুকুতে। এই যে এখানে অনেক কিছু দেওয়া আছে, ঠিক আছে, অনেক কিছু দেওয়া আছে। তাহলে এখন আমরা চলে আসি যে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিভাগগুলোতে চলে আসি। অ্যামিনো অ্যাসিডকে কিন্তু অনেকভাবে শ্রেণীবিভাগ করা আছে। আমি একটু আগে বললাম যে উদ্ভিদ এবং প্রাণীদেহ মিলে কতগুলো অ্যামিনো অ্যাসিড রয়েছে? 28টা। 28টার মাঝখানে প্রোটিন অ্যামিনো অ্যাসিড কয়টা? প্রোটিন মানে কতগুলো প্রোটিন তৈরি করতে পারে? প্রোটিন অ্যামিনো অ্যাসিড রয়েছে 20টা। কয়টা প্রোটিন অ্যামিনো অ্যাসিড রয়েছে? 20টা। আর বাকি 8টা কিন্তু প্রোটিন তৈরি করতে পারে না। তাহলে প্রোটিন অ্যামিনো অ্যাসিড কয়টা? 20টা। বাকি 8টা কিন্তু প্রোটিন তৈরি করতে পারে না। ঠিক আছে, আচ্ছা এই যে অ্যামিনো অ্যাসিডগুলো রয়েছে এদেরকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা দেখো অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, তারপর একটা অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড এবং লাস্টেরটা হলো হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। তাহলে এখন আমরা দেখে আসি কিভাবে এদেরকে মনে রাখতে পারি, উদাহরণগুলো কিভাবে মনে রাখতে পারি। যদি দেখো অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব শিকড় যদি R থাকে বা অ্যালকাইল গ্রুপ যদি থাকে তাকে আমরা বলবো অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। যদি পার্শ্ব গ্রুপে যদি অ্যারোমেটিক থাকে, ঠিক আছে, আর গ্রুপে যদি অ্যারোমেটিক যৌগের হয় তাকে আমরা বলবো অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। আর যদি হেটেরোসাইক্লিক থাকে তাকে আমরা বলবো হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। এগুলো তোমার পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে হলো উদাহরণগুলো। এই উদাহরণগুলো মনে রাখা খুব বেশি জরুরি। যেমন দেখো অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণগুলো মনে রাখতে পারি আমরা এইভাবে, অভাগা। অভাগা বলি না? অভাগা তোমাদের একটা চ্যাপ্টার ছিল অভাগীর স্বর্গ, তাই না? তো সেমভাবে অভাগা দিয়ে আমরা চাইলে মনে রাখতে পারি। অভাগা শব্দের অর্থ কি? অ থেকে আসবে হলো অ্যালানিন। অতে আসবে কে? অ্যালানিন। ঠিক আছে, ভাতে আসবে কে? ভাতে আসবে ভ্যালিন। ঠিক আছে, এবং গাতে কে আসবে? গাতে আসবে হলো গ্লাইসিন। তাহলে অভাগা, অতে আসবে কে? অ্যালানিন, ভাতে আসবে কে? ভ্যালিন এবং গাতে কি আসবে? গ্লাইসিন। তাহলে অ্যালিফ্যাটিকগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি?
অভাগা এই শব্দটা দিয়ে মনে রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা চলে আসি পরেরটাতে, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণগুলো কি কি? অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড উদাহরণগুলো মনে রাখতে পারি এইভাবে, যে আড়াই ফিট, আড়াই এখানে কি মনে রাখতে পারি? আড়াই ফিট, এভাবে মনে রাখতে পারি আড়াই ফিট। আড়াইতে কি? আড়াইতে হলো দেখো অ্যারোমেটিক, আড়াই দিয়ে আমরা কি বোঝাচ্ছি? অ্যারোমেটিক। যে এটা একটা অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ, এটা আমরা বোঝাচ্ছি অ্যারোমেটিক, বোঝাচ্ছি আড়াই দিয়ে। আর ফিট দিয়ে কি বোঝাচ্ছি? ফিটের ফতে হলো ফিনাইলঅ্যালানিন, টতে কি? টাইরোসিন। ঠিক আছে, অ্যারোমেটিক আড়াইতে হলো অ্যারোমেটিক, ফিতে হলো ফিনাইলঅ্যালানিন এবং টতে কি? টাইরোসিন। ফিতে ফিনাইলঅ্যালানিন, টতে কি? টাইরোসিন। ঠিক আছে, বুঝাইতে পারছি আমি জিনিসটা। আর লাস্টে হলো হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। তাই দেখো তুমি যদি এই দুইটা মুখস্থ করে ফেলো, বাকি যা থাকবে সবগুলোই কি হবে? হেটেরোসাইক্লিক হবে, তাই না? তুমি যদি এভাবে চালিয়ে ইজিলি মনে রাখতে পারো। তার মানে কি দাঁড়াচ্ছে? অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ হলো অ্যালানিন, ভ্যালিন, গ্লাইসিন, মনে রাখবো আমরা এইভাবে অভাগা দিয়ে। আর অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ মনে রাখবো আমরা আড়াই ফিট। আড়াইতে হলো অ্যারোমেটিক, আর ফিটের ফতে হলো ফিনাইলঅ্যালানিন এবং টতে হলো কি? টাইরোসিন। বাকি যা থাকবে সবগুলোই কি হবে? হেটেরোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা চলে আসি আমরা পরের পার্টটুকুতে, যে পোলার এবং নন পোলার অ্যামাইনো অ্যাসিড এই অংশটাতে। পোলার এবং নন পোলার অ্যামাইনো অ্যাসিড এখানে জাস্ট নাম্বারগুলো পড়তে পারলে এনাফ। এখান থেকে সাধারণত কোশ্চেন আসতে আমি দেখি নেই। নর্মালি যেটা দেখা যায় যে এইভাবে তোমরা তাহলে মনে রাখতে পারো এই পোলার এবং নন পোলার অ্যামাইনো অ্যাসিডগুলোকে, যে অ্যাসিড সবসময় পোলার হয়, তাই না? অ্যাসিড যেহেতু পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয় কারা হয়? পানি একটা পোলার যৌগ, তার মানে যারা পোলার তারাই পানিতে দ্রবণীয় হইতে পারবে। পোলার নেগেটিভ চার্জ কারা? অ্যারোমেটিক অ্যাসিড বা গ্লুটামিক অ্যাসিড। ঠিক আছে, আর পোলার পজিটিভ চার্জ কারা? পজিটিভ চার্জ হলো যারা ক্ষার, এরা ক্ষার। লাইসিন এবং হিস্টিডিন হলো কি? ক্ষার জাতীয়, এই জন্য এরা পজিটিভ চার্জ। আর অ্যাসিড হলো নেগেটিভ চার্জ। বাট এই দুজনই হলো পোলার। জাস্ট নাম্বারগুলো মুখস্থ করতে পারো। আমার মনে হয় না পরীক্ষায় এই সকল থেকে কখনো কোশ্চেন আসছিল। ঠিক আছে, এগুলো মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট নাম্বার পড়তে পারো যে পোলার নেগেটিভ চার্জের দুইটা উদাহরণ আছে, পোলার পজিটিভ চার্জের তিনটা সংখ্যা আছে। ওকে, আচ্ছা চলে আসি আমরা পরের অংশটুকুতে। দেখো এই অংশে চলে আসি আমরা, যে সাধারণত 20টা অ্যামিনো অ্যাসিড বিভিন্ন রকমের প্রোটিন গঠনে অংশগ্রহণ করে, এই জন্য এদেরকে বলা হয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড। যেটা আমি একটু আগে বলে ফেলছি, যে 20টা অ্যামিনো অ্যাসিডের সক্ষমতা আছে কি করার? প্রোটিন তৈরি করার। এই জন্য এদেরকে আমরা কি বলি? প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, বাট কিছু নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের নামও আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তো এটা আমরা কীভাবে মনে রাখতে পারি? তিনটার নাম আছে এখানে। ঠিক আছে, একটা হলো কি? একটা হলো অর্নিথিন, একটা সাইট্রোলিন, একটা হলো হেমোসেরিন। এই তিনটা হলো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড মানে কি? এই ধরনের অ্যামিনো অ্যাসিড একে অপরের সাথে যুক্ত হয়ে বড় বড় প্রোটিন তৈরি করতে পারে না, এই জন্য এদেরকে আমরা কি বলি? নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। কীভাবে মনে রাখতে পারি আমরা? মনে রাখি অর্ণব একটা ছেলে, এই অর্ণব ছেলেটা হামে সাইজ হয়ে গেছে। হাম মানে একটা রোগ আছে না, হাম, যেটাকে আমরা ইংলিশে মিজেলস বলি। তো অর্ণব কি হয়ে গেছে? হামে সাইজ হয়ে গেছে, বলে না যে সাইজ করে দিব একবারে। ঠিক আছে, সেমভাবে অর্ণব হামে সাইজ হয়ে গেছে। অর্ণবের অর্ণবতে হলো অর্নিথিন, হামতে হলো হেমোসেরিন এবং সাইজের সাইতে হলো কি? সাইট্রোলিন। এই তিনটা হলো কি? এই তিনটা হলো নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। আর একটা ইম্পর্টেন্ট তোমাদেরকে মনে রাখতে হবে, যে ইউরিয়া যে তৈরি করি, ইউরিয়া তৈরি করি না, ইউরিয়া তৈরি করার যে চক্রটা, এই ইউরিয়া তৈরি করার চক্রকে আমরা বলি অর্নিথিন চক্র। কি বলি আমরা এটাকে? অর্নিথিন চক্র। ঠিক আছে, তো এই অর্নিথিন যে তোমার অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে, এই অর্নিথিন অ্যামাইনো অ্যাসিডটা কি তৈরি করতে পারে? এই প্রোটিন অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষে ব্যবহৃত হয়। সরি না, অর্নিথিন যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটা ইউরিয়া তৈরি করতে পারে। কি বললাম? অর্নিথিন যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে সেটা হলো ইউরিয়া তৈরি করতে পারে। আর হেমোসেরিন যে অ্যামাইনো অ্যাসিডটা রয়েছে এটা কিন্তু প্রোটিন অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষে ব্যবহৃত হয়। ও নিজে কিন্তু কি নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, বাট ও কি তৈরি করতে পারে? প্রোটিন অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে। এই লাইনগুলো তোমরা ভালোভাবে পড়ে ফেলবা। এবং এখান থেকে একটা কোশ্চেন, এই প্যারা থেকে একটা কোশ্চেন আসছে যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে বিগত বছরে আসছিল, সেটা হলো এইটা, যে বিরল অ্যামাইনো অ্যাসিড কোনটা? বিরল অ্যামাইনো অ্যাসিড মানে এই অ্যামাইনো অ্যাসিডটাকে সাধারণত পাওয়াই যায় না। তো এই অ্যামাইনো অ্যাসিডের নাম কি? হাইড্রক্সিপ্রোপিন। হাইড্রক্সিপ্রোপিন, এটা টিউবওয়েলসটা দিয়ে নেই কেন, এটা বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল। এটা কি হবে তাহলে? বিরল অ্যামাইনো অ্যাসিড কোনটা? হাইড্রক্সিপ্রোপিন। বিরল অ্যামাইনো অ্যাসিড কোনটা? হাইড্রক্সিপ্রোপিন। ঠিক আছে, আচ্ছা
বিরল অ্যামিনো অ্যাসিড কোনটা? হাইড্রক্সিপ্রোটিন। বারবার করে বলতে হবে আমাদের এই জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, চলে আসি আমরা পরের পাঠটুকুতে। তো তোমরা কি সব কিছু বুঝতেছো কিনা আমি শিওর না। যারা দেখছো আমাদের আজকের লাইভটা, প্লিজ একটু কমেন্ট করে জানাবা যে তোমরা আমাদের আজকে লাইভের পড়াগুলো বুঝতে পারছো কিনা, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি খুব খুশি হব এবং সেগুলো অ্যান্সার করার চেষ্টা করব। তো আমার মনে হয় তোমরা সব কিছু আপাতত বুঝতে পারছো। আমি আজকে একটু হালকা পাতলা তোমাদের, তাহলে আমি একটু জিজ্ঞেস করে নিই তোমাদেরকে কেমন পড়াশোনা করছো তোমরা, যে এতক্ষণ ধরে কী বুঝলা। আমাকে উদাহরণ তোমাদেরকে আমি বলবো যে যা যা পড়ানো হচ্ছে, যে না বুঝো কিছু প্লিজ এগুলো কমেন্ট করে জানাবা। ওকে, আচ্ছা, আমার মনে হয় সবাই সব কিছু বুঝতে, সানজিদা নূর অবশ্যই এখনই কমেন্ট করে ফেলেছে যে সে সব কিছু বুঝেছে। অলরাইট, ওকে, চলে আসে আমরা পরের পার্টটুকুতে, যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কী এবং অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কী। তাহলে কিন্তু আমরা অনেকগুলো ধরনের অ্যামিনো অ্যাসিডের উদাহরণ পড়ে ফেললাম। এবার চলে আসি আমরা প্রয়োজনীয়তার ভিত্তিতে অ্যামিনো অ্যাসিডকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে। প্রয়োজনীয়তার ভিত্তিতে অ্যামিনো অ্যাসিডকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রয়োজনীয়তার ভিত্তিতে অ্যামিনো অ্যাসিডকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। 2 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, আর একটা হচ্ছে অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আর একটা কি? অনাত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। ওকে, দেখো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনগুলো, আমি সহজভাবে বোঝার চেষ্টা করি। অত্যাবশ্যকীয় তার মানে এটা কি আমাদের শরীরের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। অত্যাবশ্যকীয় মানে কি? খুবই গুরুত্বপূর্ণ। তার মানে কি এই ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলোকে কি আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না। তা আমাদের শরীর যে নিজে থেকে তৈরি করতে না পারে, তাহলে অবশ্যই কীভাবে আমাদেরকে এগুলো পেতে হবে? খাওয়ার দাওয়ারের মাধ্যমে। এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের শরীর এদেরকে নিজ থেকে তৈরি করতে পারে না, মানে নিজের দেহের ভিতরে এগুলো তৈরি হয় না। তাহলে এদেরকে অবশ্যই এরা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কজ এদেরকে বাইরে থেকে খেতে হবে। কারণ তুমি যদি বাইরে থেকে না খাও তাহলে তোমার কি হবে? এই অ্যামাইনো অ্যাসিডটার যে অভাব, এই অভাবে অনেক ধরনের রোগ হবে। এই জন্য এদেরকে বলা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, কজ এগুলো বাইরে থেকে খাওয়া খুবই গুরুত্বপূর্ণ, কজ এগুলো আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না। তো তুমি যদি এই অ্যামাইনো অ্যাসিডগুলো না খাও তো তোমার কি হবে? কয়েকদিন পর অনেক ধরনের রোগ বিসুখ হবে, রোগ অসুখ বিসুখ হবে, তাই না? কেন? আমাদের শরীর তো এদেরকে তৈরি করতে পারে না, শরীর এদেরকে নিজ থেকে তৈরি করতে পারে না। তো এইরকম অ্যামাইনো অ্যাসিড রয়েছে কয়টা? এরকম অ্যামাইনো অ্যাসিড রয়েছে 8টা। কয়টা রয়েছে? 8টা, ঠিক আছে? 8টা কেন? এবং বাচ্চাদের জন্য রয়েছে 10টা। বাচ্চাদের জন্য কয়টা আছে? 10টা। তাহলে দেখো 2টা অ্যামিনো অ্যাসিড এক্সট্রা, যেটা বাচ্চাদের জন্য অত্যাবশ্যকীয়। বাট আমরা যখন অ্যাডাল্ট হয়ে যাই তখন এগুলো হলো 8টা অ্যামিনো অ্যাসিড। তাহলে এই 8টা অ্যামিনো অ্যাসিডগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি? 8টা অ্যামিনো অ্যাসিড মনে রাখার একটা সূত্র রয়েছে, এটা হলো এরকম: এমটিভি টিম হল। এমটিভি টিম হল, ঠিক আছে? 2017 সালে অ্যাডমিশন টেস্টে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, যে নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তার মানে দেখো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু জায়গাটা। তো দেখো আমরা অত্যাবশ্যকীয় যেগুলো আমাদের শরীর নিজ থেকে তৈরি করতে পারে না, ওদেরকে আমরা মনে রাখতে পারি এইভাবে: এমটিভি টিম হল। তাহলে দেখো এমতে কি দাঁড়াচ্ছে? এমতে হলো মেথিওনিন, এই যে মেথিওনিন। এমতে কি? মেথিওনিন, ঠিক আছে? টিতে কি? টিতে হলো ট্রিপ্টোফ্যান। টিতে কি? ট্রিপ্টোফ্যান। ওকে, ভিতে কি? ভিতে কিন্তু ভ্যালিন। ভিতে কি? ভ্যালিন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরেকটা কি রয়েছে? আরেকটা রয়েছে হলো থ্রিওনিন। থ্রিওনিন হলো আরেকটি। থ্রিওনিন কি? আরেকটি। ওকে, আইতে কি? আইতে হলো আইসোলিউসিন। আইতে কি? আইসোলিউসিন, ঠিক আছে? আইতে কি? আইসোলিউসিন। আর আরেক যে এম রয়েছে, এই এমতে আসলে কিছু না। এইচতে কি? এইচতে হলো হিস্টিডিন। এই যে বাচ্চাদের জন্য দেখো ইম্পর্টেন্ট, হিস্টিডিন এইচতে। এতে কি? এতে হলো আরজিনিন। এতে কি? আরজিনিন। আর 2 এলতে কি হয়? একটাতে লিউসিন আর একটাতে লাইসিন, ঠিক আছে? একটাতে লিউসিন আর একটাতে হলো লাইসিন। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তো এমটিভি টিম হল এইভাবে তোমরা চাইলে মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, হলতে, হ্যাঁ, এগুলো সবগুলো তাহলে আমরা জেনে গেলাম, ঠিক আছে? এমটিভি টিম হল, তার মানে কি বাচ্চাদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা? বাচ্চাদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হলো 2টা। মানে এই 8টা তো সবার জন্যই অত্যাবশ্যকীয়, বাচ্চাদের জন্য আরো এক্সট্রা 2টা। কি কি? হিস্টিডিন এবং আরজিনিন। হিস্টিডিন এবং আরজিনিন, ঠিক আছে? আমার মনে হয় তোমরা এগুলো খুব ভালো মতো করে বুঝতে পারছো এবং এটা মনে রাখা খুবই বেশি গুরুত্বপূর্ণ। এমটিভি টিম হল দিয়ে তুমি যদি মনে রাখো তাহলে তোমরা অনেক ভালো মতো মনে রাখতে পারবা। তার মানে কি বাচ্চাদের জন্য এক্সট্রা হলো 2টা, আরজিনিন এবং হিস্টিডিন। বাচ্চাদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কয়টা? 10টা। আর অ্যাডাল্টদের জন্য কয়টা? 8টা।
ওকে, বুঝতে পারছি আমি তোমাদের জিনিসটা। তার মানে কি, বাচ্চারা এই দুইটা অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে না, বাট অ্যাডাল্টরা এই দুইটা অ্যামিনো অ্যাসিড নিজে থেকেই তৈরি করতে পারে, নিজেদের দেহের ভিতরেই তৈরি হতে পারে। তাহলে আর্জিনিন এবং হিস্টিডিন, ঠিক আছে, মনে থাকবে তোমাদের সবগুলো। আচ্ছা, খুবই ভালো। তাহলে এগুলো বাদ দিয়ে আর যতগুলো থাকবে সবগুলো কি ধরনের অ্যামিনো অ্যাসিড হবে? অত্যাবশ্যকীয়, অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তার মানে এটা অতটা বেশি অত্যাবশ্যকীয় না, কজ তুমি যদি নাও খাও আমাদের শরীর এটা নিজে থেকেই তৈরি করে ফেলতে পারবে। এই জন্য এরা হলো কি অনাত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, চলে আসি পরের পার্টটুকুতে। এগুলো এগুলো তো এই চার্টটা তোমাদের পড়তে হবে না। অ্যামিনো অ্যাসিডের কাজে চলে আসি। কি কি কাজ দেখো তো। অ্যামিনো অ্যাসিড দেখো কি করে। অ্যামিনো অ্যাসিড কি করে? আমিষ সংশ্লেষণ করে। আমিষ মানে কি? প্রোটিন। তার মানে কি অ্যামিনো অ্যাসিডগুলো সবগুলো একের পর যুক্ত হয়ে প্রোটিন তৈরি করতে পারে, ঠিক আছে। জীবদেহ গঠনের ভূমিকা রাখে। আমি আগেই বলেছিলাম যে আমাদের শরীরের কত পার্সেন্ট, মানে শুষ্ক ওজনের কত পার্সেন্ট প্রোটিন। আমাদের শরীরে কিন্তু পুরোটাই প্রোটিন বলতে গেলে অলমোস্ট 50%। আমাদের শরীরকে যদি আমি শুকায় যদি সব পানি বের করে ফেলি, যদিও আমাদের শরীরের ম্যাক্সিমাম পোর্শনটা হিসেবে পানি, বাট পানি বের করে ফেলার পর তার অর্ধেকই কি 50%ই কি প্রোটিন, ঠিক আছে। তো দেখো ভিটামিন, এনজাইম, ইন্ডোল হরমোন ইত্যাদি সংশ্লেষ করতে পারে। ইন্ডোল হরমোন সংশ্লেষ করতে পারে, ঠিক আছে। ইউরিয়া সংশ্লেষে সাহায্য করে। কি সংশ্লেষে সাহায্য করে? ইউরিয়া। একটু কি বললাম না, ইউরিয়া চক্রটার নাম কি? একজনকে বলো তো, ইউরিয়া তৈরির যে চক্রটা, এই চক্রটার নাম কি? দেখি তো কে সবাইকে অ্যান্সার করতে পারে। ইউরিয়া তৈরির চক্রটার নাম কি? দেখি কে অ্যান্সার করতে পারে। ইউরিয়া তৈরি চক্রের নাম কি? একটু আগেই তোমাদের পড়ানো হয়েছে, সো আমি দেখি যে কারা মন দিয়ে শুনছে, কে মন দিয়ে শুনছে। যে ইউরিয়া তৈরির চক্রটার নাম কি? একটু আগে বললাম। এক্সিলেন্ট, শানজিদা নূর অ্যান্সার করেছে অর্নিথিন। ওকে, খুবই ভালো। অনেক 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 হিউজ, আমি বলবো কি সাব্বাস দেবো একটা, ঠিক আছে। যে ইউরিয়া তৈরির চক্রের নাম হলো অর্নিথিন। ও অনেক সুন্দর করে অ্যান্সার করেছে, অর্নিথিন চক্র। তার মানে একটা অ্যামিনো অ্যাসিড রয়েছে অর্নিথিন অ্যামিনো অ্যাসিড, যেটা ইউরিয়া তৈরিতে সাহায্য করে, ঠিক আছে। দেখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন দেখো, এরা আমাদের ভিটামিন তৈরি করতেছে, হরমোন তৈরি করতেছে, যেগুলো আমাদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। শানজিদা অনেক ধন্যবাদ ঠিক অ্যান্সার করার জন্য। তো দেহের পিএইচ নিয়ন্ত্রণ করে, এটা তো করতেই পারে, যেহেতু এটা একটা অ্যাসিড। তো অ্যাসিড বেস ভারসাম্যের মাধ্যমে আমাদের বডিতে একটা প্রোটিন বাফার বলে একটা জিনিস আছে, প্রোটিন বাফার, ঠিক আছে। কি বাফার রয়েছে? প্রোটিন বাফার। তো প্রোটিন বাফার মানে কি? বাফার মানে তোমরা জানোই, যে জিনিসটা কোন একটা জিনিসের পিএইচটাকে কনস্ট্যান্ট রাখে, এটাকে বলা হয় বাফার। তো প্রোটিন বাফার আছে, সো এটা এইভাবে দেহের পিএইচটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। চুল এবং চোখের কোরাকয়েড স্তরে মেলানিন রঞ্জক সৃষ্টি করতে পারে। মেলানিন রঞ্জক, এটা আসলে কোরাকয়েড হবে না, এটা তোমাকে ঠিক করে নেওয়া বইয়ের মধ্যে, এটা হবে করোয়েড। এটা কি হবে? করোয়েড। বইটা ভুল লেখা আছে, ঠিক আছে। এর অ্যান্সারটা কি হবে? করোয়েড হবে, করোয়েড। কি হবে অ্যান্সার? করোয়েড, ঠিক আছে। কোরাকয়েড হবে না, কোরাকয়েড তো পাওয়া যায় স্ক্যাপুলাতে, আমাদের পিঠের যেটা হাড্ডি আছে না, এই হাড্ডিকে বলা হয় স্ক্যাপুলা। কোরাকয়েড ওখানে পাওয়া যায়, তো এটা অ্যান্সার কি হবে? করোয়েড হবে, করোয়েড, ঠিক আছে। ওখানে মেলানিন রঞ্জক সৃষ্টি করতে। মেলানিন রঞ্জক মানে কি? মেলানিন একটা কালো কালারের রঞ্জক। কি কালারের রঞ্জক? কালো। আমাদের চুলের মধ্যে থাকে মেলানিন, ঠিক আছে। এই জন্য আমাদের চুল দেখতে কি রকম হয়? কালো কালার হয়, ঠিক আছে। কি কালার হয়? কালো কালার হয়, ওকে। আচ্ছা, তো এটা একটা মাথায় রাখবা। আর চোখের কোরাকয়েড একটা লেয়ার রয়েছে, বা কোরাকয়েড ঠিক না, করোয়েড লেয়ার, আমি ভুল করতেছি। তো এটা কি হবে? করোয়েড। তো এই করোয়েড লেয়ারে মেলানিন থাকে, যে মেলানিনটা কালো, চোখটাকে কালো করে ফেলে, ঠিক আছে। আমাদের চোখে দেখো মাঝখানটা কালো অংশ রয়েছে, তো ওইটা আসলে কি করে? আলোর প্রতিসরণটাকে কি করে? আলোর প্রতিসরণকে বাধা দেয়। আলোর প্রতিসরণকে বাধা দেয়, প্রতিসরণ। তাহলে আলো, আমাদের চোখে যে আলোগুলো পড়তেছে, এই আলোগুলো যাতে মাথার ভিতরে চলে না যায় বা ব্রেনে চলে না যায়, এই জন্য ওটাকে আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন, আলোর প্রতিসরণটাকে বাধা দেয় কে? এই চোখের যে কোরোয়েড স্তরে মেলানিন রয়েছে, এই মেলানিনটা। পরে তোমরা দেখবা যে আফ্রিকার মানুষজন কি হয়, খুব বেশি কালো হয় না, কজ তাদের স্কিনে অনেক বেশি পরিমাণে কি থাকে? মেলানিন থাকে। অনেক বেশি পরিমাণে কি থাকে? মেলানিন থাকে। আবার একটা জাতি রয়েছে জানো, যে জাতিটার স্কিনে, চুলে কোথাওই কোনো মেলানিন থাকে না, বা খুবই কম পরিমাণে মেলানিন থাকে। তাদেরকে আমরা বলি কি? অ্যালবিনো বলে থাকি। তাদেরকে আমরা কি বলে থাকি? অ্যালবিনো। একটা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করি, ওয়েট। তাদেরকে আমরা কি বলি? অ্যালবিনো বলি তাদেরকে আমরা। আমি একটু সার্চ দিয়ে দেখাই যে অ্যালবিনো।
ঠিক আছে, এই দেখো অ্যালবিনোদের ছবি যদি তোমরা দেখো, এই দেখো, ঠিক আছে, দেখো ওরা একদম সাদা হয়, ওদের কিন্তু শরীরে কোনো কি নাই। এই যে এইটা ছবিটা দিয়ে দেখি, এই যে এই ছবিটাকে আমি লক্ষ্য করো তোমরা এখানে, যে একদম সাদা হয়, একদম স্কিন তো সাদা হয়ই হয়, চুলও সাদা হয়, ইভেন চোখটাও কি হয় একটু মানে হোয়াইটিশ টাইপ হয়, কারণ ওদের বডিতে একদমই মেলানিন পাওয়া যায় না। ঠিক আছে, আমরা আমাদের পড়াশোনা ব্যাক করি তাহলে। তো এইটাই হলো আমাদের পড়াশোনা, তার মানে কি এই মেলানিন তৈরি করতে সাহায্য করতেছে। ঠিক আছে, তো চুল এবং চোখের করয়েড স্তরে মেলানিন রঞ্জকটা কে তৈরি করে দিচ্ছে? এই অ্যামিনো অ্যাসিডটাই তৈরি করে দিচ্ছে। ওকে, আচ্ছা চলে আসি আমরা পরের পার্টটুকুতে। এই যে প্রোটিন বা আমিষ, ঠিক আছে, এরপরটা কি? প্রোটিন কিংবা আমিষ। তো এখন আমরা চলে আসি গ্রিক ওয়ার্ড প্রোটিওস থেকে প্রোটিনের সৃষ্টি। এটা তোমরা চাইলে মনে রাখতে পারো, নাও মনে রাখতে পারো, অত বেশি ইম্পর্টেন্ট না। বাট প্রোটিন শব্দের অর্থ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? আমাদের জীবদেহের জন্য প্রোটিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর উদ্ভিদ দেহের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ? উদ্ভিদ দেহের জন্য কিন্তু সেলুলোজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ? সেলুলোজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রোটিন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বিজ্ঞানী জি মুল্ডার। বিজ্ঞানী জি মুল্ডার। ঠিক আছে, তোমরা চাইলে এটা একটু মনে রাখতে পারো। কোন বিজ্ঞানী তৈরি করেন? বিজ্ঞানী জি মুল্ডার। আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে আবার কিছু হালকা পাতলা কোশ্চেন করি। বলো তো কোনটা বিরল অ্যামাইনো অ্যাসিড? দেখি সবাই কে অ্যান্সার করতে পারে। কোনটা বিরল অ্যামাইনো অ্যাসিড? বিরল মানে কোন অ্যামাইনো অ্যাসিডটা আসলে পাওয়া যায় না, খুব একটা পাওয়া যায় না। কোন অ্যামাইনো অ্যাসিডকে আমরা বিরল অ্যামাইনো অ্যাসিড বলি? যেটা সবার আগে কে অ্যান্সার করতে পারে? যে কোন অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলে থাকি বিরল অ্যামাইনো অ্যাসিড? অলরেডি সানজিদা নূর খুব সুন্দর অ্যান্সার করে ফেলেছে, বাট ও বানান একটু ভুল করেছে। বানানটা হবে হলো হাইড্রক্সিপ্রোপিন। হাইড্রক্সিপ্রোপিন, বাট ও একদম ঠিক অ্যান্সার করেছে, হাইড্রক্সিপ্রোপিন। তো আবারও অনেক থ্যাঙ্কস সানজিদা নূরকে। আমি দেখছি সানজিদা অনেক ভালো অ্যান্সার করছে। আমি চাবো যে বাকিরাও যারা দেখছে আজকের লাইভটা তারাও অ্যান্সার করবে। তো বিরল অ্যামাইনোর নাম কি? হাইড্রক্সিপ্রোপিন। ঠিক আছে, আচ্ছা আরও চলে আসি তাহলে আমরা পরে। খুবই অনেক ধন্যবাদ সঞ্জিতাকে। তো আমার মনে হচ্ছে তোমরা অনেক ভালোভাবেই আমাদের আজকে ক্লাসটা করছো, আমি অনেক বেশি খুশি। চলে আসি পরের পাঠ্যক্রমে প্রোটিন। আর কি বললাম যে বিজ্ঞানী জি মুল্ডার, ঠিক আছে, উনি কি করেন? এই প্রোটিন শব্দটাকে সর্বপ্রথম ইউজ করেন। আচ্ছা, সবচেয়ে ছোট প্রোটিনের নাম হলো ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিন। কেন? দেখো এটা মাত্র 51টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে। কয়টা অ্যামিনো অ্যাসিড? মাত্র 51টা অ্যামিনো অ্যাসিড। আমি আগে বলছিলাম প্রোটিন কি? প্রোটিন কিন্তু এক ধরনের পলিমার, যেটা অনেকগুলো ছোট ছোট অ্যামিনো অ্যাসিড নিয়ে তৈরি করে। যেগুলো অ্যামিনো অ্যাসিড হলো এক ধরনের মনোমার, অনেকগুলো মনোমার সাথে যুক্ত হয়ে পলিমার তৈরি করতেছে, তাই না? তো দেখো এটাকে আমরা বলছি 51টা অ্যামিনো অ্যাসিড একসাথে মিলে কোন বন্ধন দিয়ে? পেপটাইড বন্ধন দিয়ে। এটা একদম ভালো মতো করে মাথায় রাখতে হবে। কি বন্ধন দিয়ে? পেপটাইড বন্ধন দিয়ে একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করতেছে? প্রোটিন তৈরি করতেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা চলে আসি কিভাবে এই প্রোটিনটা তৈরি হয় আমরা একটু খেয়াল করি। দেখো এখানে কিন্তু ছবি দেওয়া আছে তোমাদের, আমরা এটা আলাদাভাবে ড্রও করতে হবে না। একটু খেয়াল করে দেখো, এই যে দুইটা অ্যামিনো অ্যাসিড, তাই না? দেখো এইখান থেকে এইটা একটা অ্যামিনো অ্যাসিড, আবার এইখান থেকে এইটা আলাদা একটা অ্যামিনো অ্যাসিড, তাই না? এইটা অ্যামিনো অ্যাসিড নাম্বার 1, এটা অ্যামিনো অ্যাসিড নাম্বার 2। এদের মাঝখানে কিভাবে ওই পেপটাইড বন্ধনটা, কোন বন্ধন? পেপটাইড বন্ধন। এই পেপটাইড বন্ধনটা কিভাবে তৈরি হচ্ছে আমরা একটু খেয়াল করি। পেপটাইড বন্ধনটা দেখো, প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডে কি রয়েছে? একটা অ্যামিনো গ্রুপ রয়েছে। এটা হলো অ্যামিনো গ্রুপ, তাই না? এই অংশটাকে আমরা কি বলি? অ্যামিনো অংশ। অ্যামিনো অংশ। আর এই অংশটাকে আমরা কি বলি? COOH অংশটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হলো কার্বক্সিল অংশ। এটাকে আমরা কি বলি? কার্বক্সিল অংশ। তাহলে দেখো কিভাবে তৈরি হচ্ছে। দেখো কার্বক্সিল অংশের যে OH রয়েছে না, কার্বক্সিল অংশ কি এরকম COOH। তো এই COOH এর OH অংশটা, এবং দেখো এই অ্যামিনো গ্রুপে কি রয়েছে? NH2। অ্যামিনো গ্রুপে কি রয়েছে? NH2। তো দুইটা H আছে, এখান থেকে একটা H, এখান থেকে একটা H এবং এখান থেকে একটা OH। এই দুজন মিলে কি তৈরি করবে? খুব সহজভাবে কি তৈরি করবে? পানি তৈরি করবে। এরা দুজন এখান থেকে আলাদা হয়ে যাবে এবং দেখো লাস্টে কি তৈরি হবে?
পানি তৈরি হবে, এবং পানি তৈরি হওয়ার মাধ্যমে এদের মাঝখানে দেখো এখানে একটা বন্ধন তৈরি হবে। এই বন্ধনটাকে আমরা বলি পেপটাইড বন্ধন। এই বন্ধনটাকে আমরা কি বলি? পেপটাইড বন্ধন। যেই সকল বিক্রিয়াতে এইভাবে কোনো পরিমাণ পানি বের হয়ে যায়, সেই সকল বিক্রিয়াকে আমরা কি বলি? সেই সকল বিক্রিয়াকে আমরা বলি ঘনীভবন বিক্রিয়া। কি বিক্রিয়া বলি আমরা? ঘনীভবন বিক্রিয়া। কি বিক্রিয়া বলি? ঘনীভবন বিক্রিয়া। ঠিক আছে? পরীক্ষায় এই চিত্র আসে কিনা? সঞ্জিতেন্দ্র কোশ্চেন করেছে পরীক্ষায় এই চিত্র। হ্যাঁ, আসতে পারে। তুমি যদি তোমার পরীক্ষার খাতায় এই রিয়াকশনটা দেখাতে পারো তাহলে তো খুবই ভালো। যদি প্রোটিন রিলেটেড কোনো কোশ্চেন আসে এবং রিয়াকশন দেখাতে পারো, এটা খুব ভালো হবে। বাট দেখো, খুব একটা বেশি কঠিন কিন্তু না। নর্মালি কিন্তু আমি তাদের শিখিয়েই দিছি যে কিভাবে একটা অ্যামিনো অ্যাসিড ড্র করতে হয়। তুমি জাস্ট একজনের কার্বক্সিল অংশটাকে পাশে রাখবা এবং আরেকজনের সেম পাশে আরেকজনের অ্যামিনো যে অংশটা রয়েছে এই অ্যামিনো অংশটাকে পাশে রাখবা। তারপরে ওদের মাঝখানে এই একজনের OH এবং আরেকজনের H, এদের মাঝখানে যোগ করে দিবা, যোগ করে পানি তৈরি করে ফেলবা এখানে। কেন জানি আমরা OH এবং H মিলে পানি তৈরি হয়, এবং এদের মাঝখানে একটা বন্ড তৈরি হয়ে যাবে, এখানে একটা বন্ড তৈরি হয়ে যাবে। এই বন্ডটাকে আমরা বলি কোন ধরনের বন্ড? পেপটাইড বন্ধন। তো সঞ্জিতেন্দ্র, তুমি কি জিনিসটা বুঝেছো? অতটা বেশি কঠিন না। আচ্ছা, চলে আসি। আমার মনে হয় ও বুঝতে পারছে। আচ্ছা, খুবই ভালো, ও বুঝতে পারছে। তো যখন আমরা পরের পাঠ্যক্রমে চলে আসি যে অ্যামিনো অ্যাসিড নিয়ে, তো দেখো আরো এখানে অনেক কিছু লাইন টাইন লেখা আছে যে জীবদেহের শুষ্ক ওজনের কত % প্রোটিন? 50% প্রোটিন। প্লাস দেখো অনেক ধরনের এনজাইম, অ্যান্টিবডি, হরমোন, এগুলো সবগুলো কি? প্রোটিন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে প্রোটিন যে শব্দটা আসে প্রোটিওস শব্দ থেকে। এই প্রোটিওস শব্দের অর্থ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথাটা আসলে ঠিক। কেন দেখো সবকিছু তৈরি করতেই আসলে কাকে লাগতেছে? প্রোটিনকে লাগতেছে। তো দেখো এই যে পেপটাইড বন্ধন, এখানে হাবিজাবি কথাবার্তা লেখা আছে। দেখো দুইটা অ্যামিনো অ্যাসিড যদি যুক্ত হয় তখন যে যৌগটা তৈরি হবে তাকে আমরা বলবো ডাইপেপটাইড। তাই দুইটা অ্যামিনো অ্যাসিড যৌগ যখন পেপটাইড বন্ধনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হবে তখন তাকে আমরা কি বলবো? ডাইপেপটাইড। তো তিনটা তৈরি হয়, তিনটা অ্যামিনো অ্যাসিড যদি একসাথে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করে তাকে আমরা কি বলবো? ট্রাইপেপটাইড। আর 4 থেকে 10টা যদি তৈরি হয়, 4 থেকে 10টা যদি তৈরি হয় তাকে আমরা কি বলবো? অলিগোপেপটাইড। আমরা কার্বোহাইড্রেট পড়ার সময় যেভাবে পড়ছিলাম না, অলমোস্ট এটা একদম সেমই। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা এখানে খেয়াল করবো। আর এটা হচ্ছে প্রোটিন হলো এক ধরনের পলিপেপটাইড যৌগ। পলিপেপটাইড মানে কি? যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পাশাপাশি যুক্ত হয়ে যখন একটা যৌগ তৈরি করবে তখন তাকে আমরা কি বলবো? পলিপেপটাইড। অনেকগুলো, 3 থেকে 10-এর বেশি অনেকগুলো যখন একসাথে পাশাপাশি যুক্ত হয়ে এইরকম যৌগ গঠন করবে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো পলিপেপটাইড। ঠিক আছে? পলিপেপটাইড মানে কি? যে পেপটাইডে অলমোস্ট 50টারও বেশি কি থাকে? অ্যামিনো অ্যাসিড থাকে। ঠিক আছে? ওকে। আর প্রোটিন কাকে বলবো আমরা? প্রোটিন হলো যে সকল পলিপেপটাইড ফোল্ডেড হবে, ফোল্ডেড হয়ে 3 ডাইমেনশনাল আকৃতি পাবে। ঠিক আছে? 3 ডাইমেনশনাল তার মানে কি? হাইট মানে লেংথ থাকবে, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতাও থাকবে। তাদেরকে আমরা কি বলবো? প্রোটিন। ঠিক আছে? আচ্ছা, ফোল্ডেড অবস্থা হইলেই কি হবে? প্রোটিন কার্যকরী হবে। প্রোটিন যতক্ষণ পর্যন্ত ফোল্ডেড থাকবে তখনই মাত্র কি হবে? প্রোটিন কার্যকর হবে। এই লাইনগুলো তোমরা একটু হালকা পাতলা করে মনে রাখবা। ঠিক আছে? আচ্ছা, চলে আসি পরের পাঠটুকুতে। তাহলে এখন দেখো এখানে আরেকটা আমাদের মনে রাখার জিনিস আসছে যে 1 পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন কোনটা, 2 পলিপেপটাইড দিয়ে গঠিত প্রোটিন কোনটা। তো এগুলো আমাদের কিন্তু ভালো মতো করে মুখস্থ করতে হবে। তো দেখো এটা আমরা কীভাবে মনে রাখতে পারি? আমার এখানে নিউমোনিক, একটা শর্ট নিউমোনিক আমার নিজের বানানো আছে আর কি। ঠিক আছে? তো নিউমোনিকটা এইরকম। কেউ যখন একা একা থাকে তখন তাকে আমরা কি বলি? একলা বলি না? একলা বলি না? যে ছেলেটা খুব একলা থাকে, একলা থাকে। তার মানে কি? 1 পলিপেপটাইড দিয়ে গঠিত হলে তাকে আমরা বলবো লা। লাতে কি? লাইসোজোম। 1-তে 1, লাতে কি? লাইসোজোম। তো এইভাবে আমরা সেটা মনে রাখতে পারি। তাহলে কি 1 পলিপেপটাইড দিয়ে গঠিত হলে তাকে আমরা কি বলবো? 1 পলিপেপটাইড দিয়ে গঠিত প্রোটিনকে আমরা কি বলবো? লাইসোজাইম। একলা। তাহলে একটা পলিপেপটাইড দিয়ে যখন একটা প্রোটিন তৈরি হচ্ছে তখন তাকে আমরা বলবো লাইসোজাইম। একটা পলিপেপটাইড মানে তো বুঝছো, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যখন একে অপরের সাথে যুক্ত হয় তখন তাকে আমরা বলি পলিপেপটাইড। আর একটা পলিপেপটাইড যখন প্রোটিনের মতো আচরণ করে তখন তাকে আমরা বলবো লাইসোজাইম। ঠিক আছে? আচ্ছা, চলে আসি আমরা পরের পাঠটুকুতে। 2টা পলিপেপটাইড দিয়ে গঠিত প্রোটিনকে আমরা কি বলবো? ইনটোগ্রিন। এটা আমরা তাহলে এভাবে পড়বো, বুঝছো? ইনটুগ্রিন এভাবে পড়বো। ইনটুগ্রিন এভাবে আমরা মনে রাখার চেষ্টা করবো। ইনটুগ্রিন।
টু টু ইনটু ইনটু আছে না, এটাকে আমরা বলবো ইনটু। তাহলে মনে রাখবো টু মানে কি 2, তাই না? টু মানে কি 2, ইনটু গ্রিন, নামের মধ্যে টু আছে তার মানে কি 2। ইনটু গ্রিনকে আমরা বলবো 2 পলিপেপটাইড দিয়ে গঠিত হলো, যাকে আমরা কি বলবো ইনটু গ্রিন। ঠিক আছে, আবার চলে আসি আমরা 3 পলিপেপটাইড। 3 পলিপেপটাইড দিয়ে গঠিত হলোকে আমরা কি বলি কোলাজেন। কোলাজেন বানানটা কি দেখো তো, COLLAGEN। তো বানানটা শুরু হচ্ছে কি সি দিয়ে। সি কয় নাম্বার আলফাবেট বলো তো ইংলিশের? সি কয় নাম্বার আলফাবেট, ইংলিশ আলফাবেটের কয় নাম্বার? 3 নাম্বার, তাই না? তাহলে দেখো 3 পলিপেপটাইড দিয়ে গঠিত হলে তাকে আমরা বলবো কোলাজেন। এটা জাস্ট মানে মনে রাখার একটা জাস্ট টোটকা টেকনিক, ঠিক আছে, মনে থাকলেই হলো। তো দেখো 3 পলিপেপটাইড দিয়ে গঠিত হলে তাকে আমরা কি বলবো কোলাজেন। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা চলে আসি পরের পাঠ্যক্রমে, যে হেমোগ্লোবিন। হেমোগ্লোবিন, হেমোগ্লোবিন শব্দের অর্থ কি? যেটা আমাদের রক্তের মধ্যে থাকে, তাই না, হেমোগ্লোবিন। আচ্ছা হেমোগ্লোবিন, একটা হেমোগ্লোবিন তোমরা পড়বা জুওলজিতে, একটা হেমোগ্লোবিন এটা কি করে, রক্তের মাধ্যমে অক্সিজেনকে নিয়ে যায়। তো হেমোগ্লোবিন আসলে অক্সিজেনের সাথে বন্ধন তৈরি করে এবং অক্সিজেনকে সরবরাহ করতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা দেখি হেমোগ্লোবিন কি করে। একটা হেমোগ্লোবিন 4টা অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে, জানো? একটা হেমোগ্লোবিন 4টা অক্সিজেনের মলিকিউল বা অণুর সাথে বাইন্ড করতে পারে। তো 4 পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিনকে আমরা কি বলবো হেমোগ্লোবিন। তো দেখো আমরা এইভাবে আসলে খুব সহজভাবে জিনিসপত্রগুলো মনে রাখতে পারি। ঠিক আছে, 4 পলিপেপটাইড দিয়ে গঠিত প্রোটিনকে আমরা কি বলবো হেমোগ্লোবিন। ওকে, আচ্ছা চলে আসি আমরা পরের পাঠটুকুতে। দেখো প্রত্যেকটা প্রোটিন কোথায় তৈরি হচ্ছে, রাইবোজোমে তৈরি হচ্ছে। রাইবোজোম, প্রত্যেকটা প্রোটিন কোথায় তৈরি হচ্ছে, রাইবোজোমে। ঠিক আছে, তো এখন কি সব শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? একজন কেউ একটু কমেন্ট করে জানাও যে সব কিছু শোনা যাচ্ছে, ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে আসি। দেখো এই প্রোটিনের বৈশিষ্ট্য, আমরা আর বেশিক্ষণ আমাদের ক্লাসটা কন্টিনিউ করব না। তো লাস্টলি এটা বলে থাকি যে এই রাইবোজোম প্রোটিন কোথায় সংশ্লেষিত হচ্ছে, রাইবোজোমে। এটা কোথায় রাখবো, কীভাবে সংশ্লেষিত হচ্ছে, এটা তোমরা চ্যাপ্টার 1-এ আসলে পড়তে পারবা। ঠিক আছে, চলে আসি আমরা পরের পাঠটুকুতে। দেখো প্রোটিনের বৈশিষ্ট্য চলে আসি আমরা। প্রোটিনের বৈশিষ্ট্য দেখো, প্রোটিন কি রকমের যৌগ? প্রোটিন হলো এক ধরনের কলয়েড যৌগ। প্রোটিন কি ধরনের যৌগ? প্রোটিন হলো এক ধরনের কলয়েড যৌগ। কলয়েড, কলয়েড শব্দের অর্থ কি? কলয়েড শব্দের অর্থ হলো যে সকল যৌগের সাইজ 1 ন্যানোমিটারের চেয়ে বড় এবং 100 ন্যানোমিটারের চেয়ে ছোট। ঠিক আছে, 1 থেকে 100 ন্যানোমিটার সাইজ যাদের, তাদেরকে আমরা কি বলি কলয়েড। তাদেরকে আমরা কি বলি কলয়েড। যেমন দুধও কিন্তু এক ধরনের কলয়েড। ঠিক আছে, আর অধিকাংশ কি ক্যালাসিত। ক্যালাসিত মানে ওই যে বললাম ক্রিস্টালাইজড, ক্রিস্টাল ফর্মে থাকে, ক্রিস্টাল ফর্মে থাকে, এদেরকে আমরা কি বলি ক্রিস্টালাইজড ফর্মে আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা চলে আসি। দেখো প্রোটিনকে যদি আমি আদ্র বিশ্লেষণ করি, প্রোটিনকে যদি আমি ভাঙি, তাহলে আমি কি পাবো অ্যাসিড পাবো, ক্ষার, এবং এদের সঙ্গে যদি ভাঙি তাহলে আমি কি পাবো অ্যামিনো অ্যাসিড পাবো। প্রোটিনকে যদি আমি ভেঙে ফেলি তাহলে আমি কি পাওয়া যায় অ্যামিনো অ্যাসিড পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা বহুবিধ ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতি পরিবর্তন ঘটানো যায়। প্রোটিনে কি করা যায়, পরিবর্তন ঘটানো যায়, প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটানো যায়। এই কথাটার অর্থ কি একটু বলো তো? মনে করো তুমি, ওয়েট একটু দাঁড়াও, হ্যাঁ তো দেখো কি দাঁড়াচ্ছে, যদি তোমরা যখন ডিম ভাঙি, আমরা ডিম যখন ভাঙি, ডিম ভেঙে যখন আমরা একটা কড়াইয়ে রাখি, ডিম প্রথমে কি কন্ডিশনে থাকে, লিকুইড স্বচ্ছ কন্ডিশনে থাকে না? লিকুইড কি থাকে, স্বচ্ছ অবস্থায় থাকে। বাট প্রোটিন যখন আমরা কড়াইয়ে ভাজি বা হিট দিই যখন ডিমের মধ্যে, তখন ডিমটা কি হয়ে যায়, শক্ত হয়ে যায় না? তখন কি নরম থাকে না, ডিম ভাজলে কি হয়, ডিম শক্ত হয়ে যায়, প্লাস কি হয় জমাট বাঁধে, এবং প্রোটিনের কালারটাও চেঞ্জ হয়ে যায় না, সাদা রঙের হয়ে যায় না? ডিম কি হলুদ থাকে, এবং কি হয়ে যায় সাদা অংশটা কি হয়ে যায়, হঠাৎ করে কি হয়ে যায়, মানে স্বচ্ছ অংশটা সাদা হয়ে যায়। তার মানে দেখো বহুবিধ প্রক্রিয়ায় আমরা পরিবর্তনটা ঘটাইতে পারি।
ঠিক আছে। আচ্ছা, তবে এগুলো তুমি নর্মালি জাস্ট দেখো, পাটিনতে লঘু অ্যাসিডে ক্ষার এবং মৃদু লবণে দ্রবণীয়, অ্যালকোহলে কি হবে, অ্যালকোহল হলো অদ্রবণীয়। ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়ে গঠিত, এটা তুমি একটু আগে দেখলাই। বাট তাছাড়াও কি থাকতে পারে, আতাসা, আ তা এবং সা। ঠিক আছে, তাছাড়াও আয়রন থাকতে পারে, তামা থাকতে পারে এবং সালফার থাকতে পারে। আয়রন, তামা এবং সালফার। ঠিক আছে, আয়রন, তামা এবং সালফার এগুলো থাকতে পারে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ছাড়াও আয়রন, তামা এবং সালফারও থাকতে পারে। ঠিক আছে, তো এই পয়েন্টটা তোমাদের একটু ভালো মতো করে খেয়াল রাখতে হবে। এবং আর কি বেশি ইম্পর্টেন্ট দেখো, তারপরে এই অংশটা, এই 8 নম্বর পয়েন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রোটিনের যৌগটা অ্যামফোটেরিক যৌগ হিসেবে কাজ করে, বা অ্যামফোটেরিক প্রোটিনও বলা হয়। এখন কথা হলো, অ্যামফোটেরিক শব্দটার অর্থ কি? অ্যামফোটেরিক শব্দের অর্থ হলো যে সকল যৌগের ক্ষারীয় বৈশিষ্ট্যও থাকে, আবার অ্যাসিডিক বা অম্লীয় বৈশিষ্ট্যও থাকে, তাদেরকে আমরা বলি অ্যামফোটেরিক যৌগ। তাদেরকে আমরা কি বলি, অ্যামফোটেরিক যৌগ। অ্যামফোটেরিক যৌগের একটা উদাহরণ কি, এই যে এইরকম দেখো, সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট। এটা কি, এটা অ্যাসিড হিসেবেও কাজ করে, আবার কি বেস হিসেবেও কাজ করে। ঠিক আছে, আবার কি হিসেবে কাজ করে, বেস হিসেবেও কাজ করে। তো এই সোডিয়াম অ্যালুমিনেট, এই উদাহরণটা তোমাদেরকে ভালো মতো করে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা চলে আসি আমরা পরের পাঠটুকুতে। এই যে এইটুকু পরেই আমরা শেষ করবো প্রোটিনের শ্রেণী বিভাগের এই জৈবিক কার্যাবলী। ঠিক আছে, জৈবিক কার্যাবলীর যে প্রোটিনগুলো রয়েছে, জৈবিক কার্যাবলীর ভিত্তিতে প্রোটিন কয় ধরনের, 2 ধরনের। আমরা এইটা পরেই শেষ করব। ঠিক আছে, এইটা পরেই শেষ করব। ঠিক আছে, আচ্ছা তোমরা এই গাঠনিক প্রোটিনগুলো, যেগুলো আমাদের শরীরের বিভিন্ন অংশ গঠন করে, যেহেতু গঠন করতেছে, তাকে আমরা বলবো গাঠনিক প্রোটিন। তোমরা একজন মহিলাকে চেনো না, যে মহিলাটা কি হয়, প্রতি রমজান মাস শুরু হলেই অনেক রকমের রেসিপি নিয়ে কি হয়, তার আগমন ঘটে। ওই মহিলাটার নাম কি? একজন কমেন্ট করো তো যে ওই মহিলাটার নাম কি। একজন মহিলা আছে, প্রতি রমজান মাসে কি হয়, তার বিভিন্ন রকমের উদ্ভট রেসিপি নিয়ে তার আগমন ঘটে। মহিলাটার নাম কি বলো তো? তো মহিলাটার নাম হলো কেকা ফেরদৌসি। ঠিক আছে, কি নাম, কেকা ফেরদৌসি, তাই না? এই মহিলাটা অনেক ধরনের উদ্ভট রেসিপি নিয়ে আগমন ঘটে। তার মানে দেখো, যেগুলো গাঠনিক প্রোটিন রয়েছে, এই গাঠনিক প্রোটিনগুলোকে আমরা এই নামটা দিয়ে মনে রাখতে পারি। যেমন দেখো, কতে কি, কেতে কি, কেতে হলো কেরাটিন। ঠিক আছে, যে কন্ড্রিন এবং সেইন, এই দুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের মানব দেহে পাওয়া যায়। ঠিক আছে, আর কার্যকরী প্রোটিন কোনগুলো, যেগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের মেটাবলিক কাজ করে, মেটাবলিক মানে বিপাকীয় কাজ। শরীরে যে ভিতরে অনেকগুলো কাজ থাকে না, আমাদের শরীরে তো অনেক ভিতরে অনেক ধরনের কাজ চলতে থাকে বা বিক্রিয়া চলতে থাকে। যে সকল প্রোটিন শরীরে এই বিপাকীয় কাজগুলো করে থাকে, তাদেরকে আমরা কি বলবো, কার্যকরী প্রোটিন। ঠিক আছে, উদাহরণ কি কি, এনজাইম, যেমন আমাদের এনজাইমগুলো কি করে, আমাদের খাবার দাবার হজম করতে বা ডাইজেস্ট করতে সাহায্য করে। হরমোন কি, আমাদের হরমোন কি, আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের জৈবিক কাজগুলো রয়েছে, এই জৈবিক কাজগুলোকে কন্ট্রোল করে কে, হরমোন। ভিটামিন তো জানোই, ভিটামিন আমাদের শরীরের যে গ্রোথ, রোগ প্রতিরোধ ক্ষমতা, এগুলো করতে সাহায্য করে। ঠিক আছে, আর শ্বাসসংযোগ কি করে, শ্বাসসংযোগ তোমরা পড়ে ফেলছো যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এক ধরনের শ্বাসসংযোগ। ও কি করে, অক্সিজেনের সাথে বাইন্ড করে এবং অক্সিজেনকে শরীরের বিভিন্ন অঙ্গে, টিস্যুতে এবং কোষে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে দেখো, শরীরের ভিতরে যে কাজগুলো যারা যে ধরনের প্রোটিনগুলো করছে, তাদেরকে আমরা বলছি কার্যকরী প্রোটিন। আর গাঠনিক প্রোটিন কারা, যে সকল প্রোটিনগুলো কি করে, শরীরের বিভিন্ন অংশে গঠন করতে সাহায্য করে। কীভাবে মনে রাখবো, আমরা কেকা ফেরদৌসির নাম দিয়েগুলো মনে রাখতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা এখানেই শেষ করি যে গাঠনিক প্রোটিন এবং কার্যকরী প্রোটিন। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পরের প্রোটিনগুলোকে মনে রাখার চেষ্টা করব। আকৃতি অনুযায়ী প্রোটিন, গঠন অনুসারে প্রোটিন, আরও অনেকগুলো শ্রেণীবিভাগ রয়েছে। আমরা ইনশাআল্লাহ পরের ক্লাসে এটা শেষ করে ফেলবো। তো আজকে আমরা এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। তো তোমার সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।